पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। যে নেতা নিজেকে ফলতার পুষ্পা বলে দাবি করেছিলেন এবং হুঙ্কার দিয়েছিলেন যে পুষ্পা কাভি নেই ঝুঁকেগা, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই, তাকেই অবশেষে সোমবার ভরদুপুরে মাথা নিচু করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসআইটির হাতে ধরা দিতে হলো। ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হলো দক্ষিণ 24 পরগনা ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। কিন্তু একটা বিষয় কি আপনি খেয়াল করেছেন যে শুধু জাহাঙ্গীর খান নন, পাঞ্জাবের খালিস্তানি চরমপন্থী সংগঠন থেকে শুরু করে ভারতের বড় বড় আর্থিং কেলেঙ্কারির সাথে যুক্ত অপরাধী, ডন এবং রাজনৈতিক মাফিয়ারা বিপদে পড়লেই কেন নেপাল সীমান্তের দিকে ছুটে যায়? নেপাল কি সত্যিই অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল? ভারত নেপাল সীমান্তে এমন কি বিশেষ ব্যবস্থা আছে যা অন্য কোনো আন্তর্জাতিক সীমান্তে নেই? নাকি এর পেছনে রয়েছে এমন কিছু আন্তর্জাতিক চুক্তি বা সীমান্ত আইন যার কথা হয়তো আমরা সাধারণ মানুষ হিসেবে জানি না? আজকের ভিডিওতে আমরা জানবো ভারত এবং নেপাল সীমান্তে সেই অজানা বাস্তব তথ্যকে, যা বহুবার ভারতের নিরাপত্তা সংস্থাগুলির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। ভারতের প্রায় সব আন্তর্জাতিক সীমান্তই কঠোরভাবে নিয়ন্ত্রিত। পাকিস্তান, বাংলাদেশ, চীন কিংবা মায়ানমারে যেতে হলে পাসপোর্ট, ভিসা এবং একটি নির্দিষ্ট ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু সেখানে যেতে হয়। কিন্তু এর ভেতরেই ভারতের এমন একটি সীমান্ত রয়েছে যেখানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেটি হলো আমাদের ভারত নেপাল সীমান্ত। 1740 কিলোমিটারের বেশি দীর্ঘ এই সীমান্ত বিশ্বের অন্যতম বৃহৎ উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্তগুলির মধ্যে একটি। এখানে ভারত নেপালের সাধারণ নাগরিকরা বৈধভাবে ভিসা বা পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে খুব সহজেই যাতায়াত করতে পারে। বিষয়টি শুনলে প্রথমে হয়তো আমাদের অবাক লাগতেও পারে, কারণ আন্তর্জাতিক সীমান্ত মানেই আমরা যেখানে বুঝে আসছি যে কড়া নজরদারি থাকার কথা, সেখানে এই দুই দেশের মানুষ কিভাবে এত সহজে আসা যাওয়া করে। কিন্তু এর উত্তর লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতায়। স্বাধীনতার পর ভারত এবং নেপালের মধ্যে হওয়া এক বিশেষ চুক্তি এই দুই দেশের সম্পর্ককে এমন একটি জায়গায় নিয়ে যায় যা সারা দক্ষিণ এশিয়ায় কোনো দেশের সঙ্গে ভারতের নেই। আর সেই চুক্তি যেমন একদিকে এই দুইটি দেশের বন্ধুত্বের প্রতীক, তেমনি অন্যদিকে এই চুক্তি ভারতের নিরাপত্তার জন্য অন্যতম একটি মাথা ব্যথার কারণ। কিন্তু কি সেই চুক্তি, আর কিভাবে তার সুযোগ নিয়ে বছরের পর বছর বহু অপরাধী নেপাল রুটকে নিজেদের পালানোর পথ হিসেবে ব্যবহার করছে? আর এই বিষয়টিকে আমাদের জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় 1950 সালে। সদ্য স্বাধীন ভারত তখন নিজের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ককে একটি নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে। আর অন্যদিকে নেপালও তখন একটি বিশাল বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। আর ঠিক এই সময়েই ভারত এবং নেপালের মধ্যে স্বাক্ষরিত হয় ইন্ডিয়া নেপাল টেরিটরি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ। 1950 সালে 31 জুলাই স্বাক্ষরিত ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তির মাধ্যমে। এই চুক্তির 7 নম্বর ধারা বা আর্টিকেল 7 অনুযায়ী দুই দেশের নাগরিকরা একে অপরের ভূখণ্ডে অবাধে যাতায়াত, বসবাস এবং ব্যবসার অধিকার দেয়। আন্তর্জাতিক আইনের ভাষায় একে বলা হয় ওপেন বর্ডার রিজিম। খুব কম দেশের মধ্যেই এমন উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা রয়েছে। এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল দুই দেশের নাগরিকদের জন্য অবাধ যাতায়াত এবং বসবাসের সুযোগ দেওয়া। অর্থাৎ একজন ভারতীয় যেমন বৈধভাবে নেপালে যেতে পারে, কাজ করতে পারেন, তেমনি একজন নেপালি নাগরিকও ভারতে এসে বসবাস এবং কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। সেই সময়ে এই সিদ্ধান্তের পেছনের উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী মানুষের জীবনকে সহজ করা, দুই দেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি নতুন সমস্যায় পরিণত হয়, কারণ সীমান্ত যত বেশি উন্মুক্ত তত বেশি সুযোগ হয় সেই ব্যবস্থার একটি অপব্যবহার। ভারতের বিভিন্ন রাজ্যে কোনো বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার পর বহুবার এমন ক্ষেত্রে দেখা গেছে যে অভিযুক্তরা প্রথমেই চেষ্টা করেছে উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড কিংবা পশ্চিমবঙ্গ হয়ে সোজাসুজি নেপাল সীমান্তে পৌঁছবে। তাদের উদ্দেশ্য স্পষ্ট, কারণ একবার যদি তারা সীমান্ত পার হয়ে যায় তাদেরকে খুঁজে বের করা তুলনামূলকভাবে খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন যে ভারত নেপাল সীমান্তের আন্তর্জাতিক রাজনীতির যে আইনি ফাঁক তা ব্যবহার করে কিভাবে অপরাধীরা নেপালে পৌঁছায়। এবার আসুন সেই আসল আইনি মারপ্যাচে, যা অপরাধীদের সবচেয়ে বড় ঢাল, আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এক দেশের পুলিশ অন্য সার্বভৌম দেশের মাটিতে কাউকে কখনো গ্রেপ্তার করতে পারে। তার জন্য তার প্রয়োজন হয় অপরাধী প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। ভারত এবং নেপালের মধ্যে এই চুক্তিটি হয়েছিল আজ থেকে বহু বছর আগে, 1953 সালের 2 অক্টোবর। কিন্তু এই 1953 সালে হওয়া চুক্তির মধ্যে এমন কিছু গুরুতর আইনি ফাঁক রয়েছে যা আধুনিক যুগের অপরাধীদের এই সুরক্ষা প্রদান করছে। বলা ভালো যে মূলত এই অপরাধীরা ঠিক এই কারণেই সবথেকে বেশি নেপালকে পছন্দ করে। তাদের পছন্দের প্রথম কারণ ছিল অপরাধের আধুনিকরণ। হ্যাঁ, 1953 সালের চুক্তিতে মূলত চিরাচরিত অপরাধ যেমন খুন এবং ডাকাতির উল্লেখ ছিল,
কিন্তু আধুনিক যুগের অপরাধ যেমন সাইবার ক্রাইম, বড় আর্থিক জালিয়াতি বা রাজনৈতিক ষড়যন্ত্রের মতো জটিল অপরাধগুলো এই প্রাচীন চুক্তির ভেতরে অন্তর্ভুক্ত ছিল না, বা তাদের সংজ্ঞাটা ঠিকমতো নির্ধারণ করা ছিল না। দ্বিতীয়ত, আইনি দীর্ঘসূত্রতা। কোনো অপরাধী একবার যদি নেপালের মূল ভূখণ্ড যেমন কাঠমান্ডু বা পোখরার ভেতরে ঢুকে পড়ে, ভারতীয় পুলিশ সেখানে তাকে চাইলেও তাকে গ্রেপ্তার করতে পারবে না। গ্রেপ্তার তো দূরের কথা, তাকে স্পর্শ করতে পারবে না। ভারতকে তখন নেপাল সরকারের কাছে একটি অফিসিয়াল প্রত্যর্পণ আবেদন করতে হবে। নেপালের স্থানীয় আদালত এবং স্বরাষ্ট্র মন্ত্রক সেই আবেদন খতিয়ে দেখবে। আর এই আইনি প্রক্রিয়াটা এতটাই আমলাতান্ত্রিক এবং এতটাই দীর্ঘমেয়াদী যে ভারতের এজেন্সির পক্ষে আসামিকে চট করে সেখান থেকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে আসা প্রায় অসম্ভব। এই কারণেই এই ধরনের অপরাধীরা সবসময় নেপাল যেতে চায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই অপরাধীরা নেপালে তো যায়, কিন্তু তাদের উদ্দেশ্য কি? তারা কি সেখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে তো পারবে, কিন্তু সেখানকার তো নাগরিক হতে পারবে না। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? আসলে আন্তর্জাতিক স্তরে নেপাল কিন্তু অপরাধীদের শেষ গন্তব্য নয়। অপরাধীদের নেপাল যাওয়ার আসল উদ্দেশ্য হলো নেপালকে একটি সেফ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা। যখন কেউ অপরাধ করে তখন তার বিরুদ্ধে ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে অপরাধীদের বিরুদ্ধে একটি আইনিভাবে লুকআউট নোটিশ জারি হয়, যার ফলে দেশের কোনো এয়ারপোর্ট ব্যবহার করা এই অপরাধীদের পক্ষে প্রায় অসম্ভব। আর তারা এই সুযোগে নেপালের শিথিল নজরদারির সুবিধা ব্যবহার করে ভুয়ো নথিপত্র তৈরি করে এবং সেখান থেকে খুব সহজেই কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করে উড়ে যায় দুবাই, কাতার, ব্যাংকক বা ইউরোপের মতো কোনো নিরাপদ দেশে। অর্থাৎ নেপাল সীমান্ত আসলে আন্তর্জাতিক আইনকে ফাঁকি দিয়ে বিশ্বমঞ্চ থেকে পালিয়ে যাওয়ার সবথেকে একটি সোজা এবং সরল রাস্তা। জাহাঙ্গীর খানের নেপাল সীমান্তে ধরা পড়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সেই বড় অপরাধের একটি ছোট্ট প্রতিফলন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে 1950 এবং 1953 সালের তৈরি হওয়া সেই দ্বিপাক্ষিক আইন 2026-এ দাঁড়িয়ে ঠিক কতটা ভুল। আর এগুলি যদি অবিলম্বে আধুনিকীকরণ না করা হয় তাহলে অপরাধীদের এই নেপাল রুট ব্যবহার করার প্রবণতা কোনোদিনই বন্ধ হবে না। এখন আপনি বলুন যে ভারত এবং নেপালের এই চুক্তিগুলো কি আদৌ সংশোধন করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি কেবল একটি দেখার বা এন্টারটেনমেন্টের বিষয় হিসেবে নেবেন না। এটি আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে আমার তৈরি করা একটি ছোট্ট গুরুত্বপূর্ণ বার্তা। তাই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই বিশ্লেষণ দেশের নীতি নির্ধারক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক উচ্চপদস্থ আধিকারিকদের কান পর্যন্ত পৌঁছায়। আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রক এই 1953 সালের প্রাচীন চুক্তি এবং ওপেন বর্ডার পলিসির যে লুপহোলগুলো আছে তা নিয়ে নতুন করে আবার ভাবনা চিন্তা করুন। তার সাথে যদি ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আর এই ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণ বা আইনি বিশ্লেষণের জন্য আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ শুভরাত্রি, ধন্যবাদ।